সবাই বলতো তোর কাছ থেকে শিখতে, আমি শিখতাম। আর তুই এরকম একটা কাজ করলি আমি ভাবতেও পারছি না। তুই এত নিচে নেমে গেলি বাবু? তোকে এতটা খারাপ হতে হলো? ওকে আমার সামনে থেকে নিয়ে যান অফিসার। আমার গা গোলাচ্ছে, গিনগিন করছে। এতটা খারাপ হতে পারে আমি ভাবতে পারছি না। হ্যাঁ মা, আমি খারাপ হয়ে গেছি। আর তোমাদের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে সত্যি আমি অনেকটা খারাপ হয়ে গেছি। আসলে কি জানো মা, আমি নিজেও জানি না যে কবে খারাপ হতে হতে আমি এই খারাপ হওয়ার নেশায় এতটা বুঁদ হয়ে গেছি যে তোমাকে, ফড়িংকে, বাড়ির সকলকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছি। আমার এই খেলা আমি নিজে না শেষ করলে তোমরা শেষ হয়ে যেতে পারো। আর আমি সেটা কখনো চাইনি। অভ্রদীপ চ্যাটার্জি কখনো কারোর ক্ষতি চাইনি, শুধু নিজের শর্তে, নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচতে চেয়েছিল। সেটা তোমরা হতে দাওনি, তাই সে নিজেই ধরা দিল। এটা যদি আমি নিজে না করতাম তাহলে আর কেউ এটা করতে পারতো না। দুনিয়ার কোনো আইন, কোনো ফাঁদ দিয়ে তোমরা আমাকে ধরতে পারতে না মা। তোমরা কেউ না। অ্যাকচুয়ালি অভ্রদীপ চ্যাটার্জি ইজ নট ইয়োর কাপ অফ টি। আমরা আগে থেকেই জানতাম যে তুমি সেই মানুষ যেই সবটা করেছ। শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম ব্যাংকবাবু, সেই জন্যই তোমাকে আমার কাছে ঘেঁচতে দিইনি। সেই প্রমাণটাও যদি আমি নিজে হাতে তোমাদের হাতে তুলে না দিতাম তাহলে তোমরা কিচ্ছু জানতে পারতে না। ওই প্রমাণটা আমি গায়েবও করে দিতে পারতাম। এই, তুই নেহার সঙ্গে দেখা করতে যাসনি ওই বাড়িটাতে? এসব তুই কি বলছিস স্বরূপ? আমি একদম ঠিকই বলছি মা। আমি চায়ের দোকানে বসেছিলাম, আমি তখন দেখলাম যে বাবু তোর এই সমস্ত কথা আগে বলিসনি কেন? মেজদাদা আমাদেরকে সবটা জানিয়েছিল মা। হ্যাঁ মা, আমরাই বলতে বারণ করেছিলাম, কারণ তখনও তো প্রমাণ পাওয়া যায়নি। আর আপনাকে বললে যদি আপনি তখন বিশ্বাস না করতেন, ওই জন্যে। মা, আমরা শুধু রিপোর্টটা আসার অপেক্ষায় ছিলাম। রিপোর্ট যখন এসে গিয়েছে আর অভ্রদীপ যখন নিজের মুখে সবকিছু স্বীকার করেই নিয়েছে, তখন তো ওকে আর এখানে দাঁড় করিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। ওকে নিয়ে যান অফিসার। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন ওকে এখান থেকে নিয়ে যান। তুমি খুব ভুল করলে পড়ি, এটা ঠিক করলে না। তুমি চাইলেই আমায় শুধরে নিতে পারতে। তাই নাকি? সেই সুযোগটা তুমি আমাকে দিতে না ব্যাংকবাবু? পারলে তো আমাকে সেই দিনেই মেরে ফেলতে। পারোনি, কারণ সেদিন অর্জুন বাবু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তোমাকে আমি কোনোদিন শুধরাতে পারতাম না। যে মানুষটাকে আমি চিনেছিলাম,
যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা তুমি নও ব্যাংকবাবু। তুমি একেবারে পাল্টে গেছো, একেবারে একটা খারাপ মানুষ হয়ে গেছো তুমি। তোমার এই মনের বিষটাতে না আমি এই বাড়িটাকে ডুবিয়ে দিতে পারবো না। শিব ঠাকুর যখন নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন তখন তার কণ্ঠনা চিরকালের মতো নীল হয়ে গেছিল। আজকে এই বাড়ি থেকে তোমাকে দূরে করার জন্য আমিও সেই বিষটা গিলে নিলাম। তোমাকে এই রূপে আমি দেখতে পারবো না জেনেও। তোমাকে এইভাবে দেখা আমার কাছে মৃত্যুর সমান হলেও আজ এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করলাম ব্যাংকবাবু। মা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমায় বড্ড কষ্ট দিয়েছি, তাই না? আমি পারলাম না মা, তোমার ছেলেকে আমি শুধরাতে পারলাম না। ওর একমাত্র জায়গা ওই গাঢ়। আমায় ক্ষমা করে দিও। আমার ছেলে বলে আমার মাতৃত্বের ওপর আমার যে ঘৃণাটা বাড়িয়ে দিস না বলি। আমাকে তুই ক্ষমা করে দে। আমাকে গর্ভে ধারণ করেছি, পাপ আমি সারা জীবন বয়ে বেড়াবো যদি তুই আমাকে ক্ষমা করে দিস। চলুন অপ্রদীপ বাবু, পুলিশের সঙ্গে চালাকি করার ফল এবার আপনি বুঝবেন। আপনার শাস্তি দ্বিগুণ হবে। এবার দেখি আপনি কি করে পালান। তাই নিয়ে চলুন। যা করার আমি করে রেখেছি। আজ আমি চলে যাওয়ার পর এই বাড়ি থেকে দুটো লাশ বেরোবে, একটা ফড়িংয়ের আর একটা অর্জুনের। মেজমা, তুমি প্লিজ এইভাবে ভেঙে পড়ো না। আমরা তো সবাই আছি তোমার সাথে। দিদিভাই তুমি চোখের জল মোছো, প্লিজ কেঁদো না। তোমাকে না অনেক শক্ত থাকতে হবে দিদিভাই, প্লিজ। তোমাকে দেখে তো আমি শক্তি পাই। তুমি এইভাবে কেঁদো না মা, কেঁদো না। মেজবু, একটা ছেলে তুমি হারিয়েছো ঠিকই, কিন্তু ভগবান তো তোমাকে আর একটা ছেলে দিয়েছে। তাকে বুকে টেনে নিতে পারবে না? তুই আমায় ক্ষমা করে দিবি তো? কি বলছো মেজমা তুমি এসব? মেজমা কি বলছো?